বান্দরবানের গহীন পাহাড়ে বসবাস করে মুরুং জনগোষ্ঠীর মানুষ। আধুনিক যুগ থেকে বহুদূরে পিছিয়ে পড়া এই মানুষদের ভিন্ন পোশাক আর খাদ্যাভ্যাস দেখে রীতিমতো অবাক হয়েছি। ফুল দিতে সুন্দর। আজও তাদেরকে পরিধানের পোশাক পর্যন্ত নিজেদেরকে বুনে পড়তে হয়। শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক চাহিদা যেমন অধরা, এমনকি আজও পর্যন্ত পৌঁছায়নি মোবাইলের নেটওয়ার্ক। পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা এই পাড়ায় দুপুরের পর থেকেই মেঘের দল বিশ্রাম নিতে আসতে শুরু করে। সন্ধ্যা নামার সাথে সাথে অন্ধকারে ঢেকে যায় চারপাশ। বিদ্যুৎহীন এই জনপদে আজও সন্ধ্যা প্রদীপ জ্বলে কেরোসিনের চারাকে। সুউচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত এই পাড়ার মানুষদের সামান্য পানির জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। যে পাহাড় বেয়ে উঠে যেতে আমাদের ক্লান্তিতে শরীর অবশ হয়ে আসে, অথচ সেই পাহাড়েই তারা ভারী পানির পাত্র নিয়ে অনায়াসেই উঠে যায়। আজকের এই পর্বে আমরা মেন্থক পাড়ার আনাচে কানাচে ঘুরে দেখার পাশাপাশি জানব মুরদের ভিন্নধারার জীবনযাপন ও নানা অজানা বিষয়। কয়াঝিরি পাড়াতে থাকার অথবা নিজেদের মতো রান্নাবান্না করে খাওয়ার মতো জায়গা না থাকায় এইবার আমরা রওনা দিলাম দূরের জুমঘরের দিকে। সুমন দাদা জুমঘরের মালিকের সাথে কথা বলে জানালেন এই জুমঘরটি এখনো থাকার উপযুক্ত নয়, এখনো বাড়ির মালিক থাকার জন্য পুরোপুরি প্রস্তুত করতে পারেননি। তাই আমরা রওনা হচ্ছি মেন্থক পাড়ার দিকে। কত সুন্দর, পথের পাশেই একটি দোকান। কি কি পাওয়া যায় দাদা এই দোকানে? এটা কি দোকান ভাই? আড়ত, কলার আড়ত। আচ্ছা আচ্ছা, সেটাও তো দোকান, অনেক বড় দোকান, অনেক দোকানদারদের মিলিত একটা দোকান। বুঝতে পারছি। কলার এখন কেমন দাম যাচ্ছে দাদা? এখন কম। এখান থেকে পরিবহন কেমন, কঠিন না সহজ? পরিবহন নিয়ে যাওয়া গাড়ি দিয়ে নিয়ে যায়। আর কি কি ফসল আছে? এগুলো কবে আসলে খাইতে পারবো? ও মারে বুট আর এক মাস খাইবো। এক মাস পরে। আপনাদের পাড়া কোনটা? আর একটা মেনবার পাড়া। মেনবার পাড়া। এটাকে। আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? ডান চলে যাবে গোসল করতে। ও দোকানে চা খাইতে? হ্যাঁ, চা খাইতে। ঠিক আছে দাদা। মেন্থক পাড়াটি এই পাকা সড়ক থেকে কিছুটা দূরে অবস্থিত। প্রথমে খাড়া পাহাড় বেয়ে নেমে যেতে হয়, এরপর একটি ঝিরিতে নেমে একদম টানা উঠে যেতে হবে। অনেকদিন পর পাহাড়ে এসেছি, তাই একটু সামান্য উঠতে নামতেই ক্লান্ত হয়ে পড়ছি। এই ঝিরিতেই এই পাড়ার সবাই গোসল করেন। যখন বৃষ্টি হয় তখন এই ছোট্ট ঝিরি বিশাল আকারের ঝর্ণায় রূপান্তরিত হয়। এই পাড়াগুলো কিছুটা সমতলের কাছাকাছি হওয়ার কারণে এখানকার জীবনধারা অনেকটাই সমতলের মতো হয়ে গেছে। যে পাড়াগুলো একদম ভেতরে অবস্থিত সেখানে এভাবে গরু পালন করা হয় না, ওই পাড়াগুলোতে একদম ছেড়ে দিয়ে গয়াল পালন করা হয়। যে পাহাড়ি পথ ধরে নারীরা ভারী মালামাল ও সন্তানকে কোলে নিয়ে অনায়াসেই উঠে যাচ্ছেন, অথচ সেই পাহাড়ে উঠতে গেলে আমাদের কতবার যে জিরিয়ে জিরিয়ে উঠতে হয়। একটি ঝিরি থাকলেও ঝিরির পানি তারা পান করেন না, মূলত এখানে একটি কূপ খনন করেছেন এবং এই কূপ থেকে এই যে বোতলগুলো রয়েছে এই বোতলগুলোতে পানি নেন। এর পাশাপাশি তারা লাউয়ের যে খোলস রয়েছে তার ভেতরে করে পানি নেন। বুঝতেই পারছেন এখানে যে কত নিচু, এবং এখান থেকে এই যে পাড়াটি রয়েছে প্রায় আধা কিলোমিটার উঁচু একটি পাড়া। 20-30 লিটার পানি পর্যন্ত তারা কাঁধে করে বয়ে নিয়ে যান। এবং এই যে যে দাদাকে দেখছেন তিনি সারাদিন জুমে কাজ করেছেন। দাদা, কি লাগিয়েছেন জুমে? আপনার জুমে কি কি ফসল এখন? ধান লাগাইছে, হ্যাঁ, সিনাকুলা, হ্যাঁ, মক্কা, মারফা মারফা। নিজেরাই খান?
বিক্রি করেন না আলী কদম নিয়ে? না কতদিন থাকে মারফা ঘরে? মালফা তো নথায় বেশি দিন থাকে না। না চেনার কলা সিনার কোলালে বেশি থাক না বেশি থাকে না। ফংসি যাইবে। বুঝতে পারছি। এই যে ছোট ঝুড়িটি দেখতে পাচ্ছেন, এই ঝুড়ির মধ্যে ছোট বাচ্চারা পানি নিয়ে যায় 2-3 লিটার এবং বড়রা এমন বড় বড় পাত্রে পানি নিয়ে যান। এই যে এটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু লাউয়ের যে পাকা লাউয়ের যে খোলস রয়েছে সেই খোলস, এর ভেতরে করে পানি নিয়ে যান। পানি খাওয়া শেষ হলে এটি আবার চুলার উপর রেখে দেন এবং সেই চুলার তাপে, সারা রাত চুলার তাপে এর ভেতরে যত জীবাণু আছে সেগুলো ধ্বংস হয়ে যায়। আর বোতলগুলো তারা যখন পানি নিতে আসেন তখন এর ভিতরে নুড়ি পাথর ঢুকিয়ে ভালো করে ঝাঁকিয়ে পরিষ্কার করে নেন। গরুটা দেখতেছো না? গরুটার গলায় ঘর টন 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 করে শব্দ হচ্ছে, কারণ কি? কারণ গরু হারাই যায় যদি, আর এই যে টন টন করে শব্দ হবে, আর এই যে মালিক খুঁজে পাবে। হ্যাঁ, কারণ এই গরুগুলো বাধা থাকে না, বুঝতে পারছো? কিন্তু এইটুকু শব্দ কিভাবে খুঁজে পাবে? এই শব্দ হয়, অনেক শব্দ হয়। অনেক শব্দ হয়, হাঁটলে দেখো এই দাঁড়ায় রয়েছে, শব্দ হয় না। এইটুকু পাহাড়ে উঠতে গিয়েই একদম ক্লান্ত হয়ে পড়লাম। এই পাড়াটিও অনেক উঁচুতে অবস্থিত। এটি একটি মুরং পাড়া। এই পাড়ার পাশের পাহাড়ের উপর দিয়ে মেঘের দল ভেসে যাচ্ছে। তো ক্লান্তি না সুখ মন্ত্রটা বলেন দাদা। জোরে মন্ত্রটা বলে দেব। হ্যাঁ বলেন। ও নাঙা নাঙা বৈদ্য ভাই কোনো মন্ত্রটা কিছু নাই, না জানা মধ্যে না জানা না পারাইলা বুঝে মই তাই না ওম চাপা। এই পাড়াতে এসেও আমাদেরকে এমন একটি বাড়িতে আশ্রয় নিতে হয়েছে যেখানে বৃষ্টি হলে ভিজতে হবে। তারপরও সবকিছু মেনে নিয়ে উঠতেই হলো। যদিও যার বাড়ি তিনি এখনো জুম থেকে ফেরেননি, তারপরও সুমন দাদার চেনা জানা হওয়ার কারণে ওঠার সাহস পেয়েছি। চারপাশেই খারাপভাবে নেমে গেছে পাহাড়ি ঢাল, বলা যায় অনেকটাই পাহাড় চূড়ায় অবস্থিত এই পাড়া। মাঝারি সাইজের এই পাড়াটি দেখতে বেশ সুন্দর ও পরিচ্ছন্ন। যেসব পাড়া থেকে বাজারের দূরত্ব কম সেই পাড়াগুলো বেশ পরিপাটি হয়। প্রায় প্রতিটি ঘরের সাথে তেঁতুল আর কাঁঠাল গাছ দিয়ে ঘেরা একদম মনোরম পরিবেশ। বাঁশকাঠ দিয়ে নির্মাণ করা এই বাড়িঘরগুলো দেখতে দারুণ লাগছে। এসেই দাদারা হাতে হাত লাগিয়ে রান্না শুরু করেছেন। সেই সকালবেলা সামান্য খাবার খেয়ে এই পথে নেমেছি। এখন পর্যন্ত মাথা গোঁজার একটু ঠাঁই খুঁজেই যাচ্ছি। একদম 1 বছর আগের যে স্মৃতি, সেই স্মৃতি মনে পড়ছে। এই যে পানি খাওয়ার যে বোতল, এটা কি দাদা আপনারা কি বলেন? আমরা বাইক বলি দাদা। বাই, এটা পানি খায়, ঠান্ডা পানি, সারাদিনের ক্লান্তি। আর আমার খুব প্রিয় এই যে পাহাড়ি মরিচ, এই মরিচ দিয়ে এখন হচ্ছে আমরা এই যে মুড়ি মেখে খাবো। মুড়ি আছে, চানাচুর আছে, সব কিছুই আমাদের কাছে আছে। দাদা শুধু মরিচগুলো কেটে দেন। এইটা এটা আমি আপনার মায়ায়, আপনার ভালোবাসায় আসছি দাদা। এই যে আমার যে ক্ষুধা লাগছে, আমার একটা মন্ত্র শোনান। কি মন্ত্র শোনাবো? যে মন্ত্রটা দিলে আমার ক্ষুধা চলে যাবে। আচ্ছা, এই মন্ত্রটা জোরে দাদা, জোরে জোরে না পড়লে ক্ষুধা অনেক লাগছে তো। নাঙা নাঙা বৈদ্য ভাই কোনো মন্ত্রটা কিছু নাই, না জানা মনে না জানা না পারাইলা বুঝে মই তাই না ওম চাপা। এই তো ক্ষুধা কমে গেছে দাদা। কমে গেছে না? হ্যাঁ, ক্ষুধা কমে গেছে, কিন্তু মুড়ি খেতে হবে দাদা। হ্যাঁ, মুড়ি খাবো না দাদা? আমাকে দেখে কি খুশি হয়েছেন না মন খারাপ হয়েছে? না না মন খারাপ। একটা গান শোনান না দাদা। আজকে না আজকে না, খুবই ক্লান্ত। পাহাড়ের আদিবাসী পাড়াগুলোতে নারীরা ধূমপান করেন, এই পাড়াটিও ব্যতিক্রম নয়। তবে এখানকার নারীরা ভেতরের পাড়ার মতো পাণ্ডু হুক্কা নয়, বরং বিড়ি সিগারেট খান। ঝালমুড়ি খেয়ে আবারও মাচানে এসে বসলাম। পাড়ার এই মাচানটিতে বসে পরন্ত বিকালে মেঘের সাথে লুকোচুরি খেলা দেখতে দেখতে মনটা উদাস হয়ে যায়। বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকগণ পাহাড় ও মেঘ নিয়ে কত সাহিত্য রচনা করেছেন, অথচ এমন জায়গায় বসে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে দেখা ছাড়া কোনো কিছুই বলার ক্ষমতা নেই। বিশাল এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে নিজেকে বড় তুচ্ছ মনে হয়। যাবতীয় ছেলে মানুষই আর অহংকার ভুলে যেতে হয়।
এখানে দাঁড়িয়ে মনে পড়ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতা, অনেক দিন ধরেই আমার একটি পাহাড় কেনার শখ। আমাদের পাশের ঘরের দিদি শামুক রান্নার প্রস্তুতি নিচ্ছেন। পাহাড়ি পাড়ার মানুষগুলো মিশুক হলেও আমাদের সাথে এত অল্প সময়ে তারা মিশে উঠতে পারেন না। এর পাশাপাশি ভাষাগত বাধা তো রয়েছেই, তারপরেও এই দিদির সাথে কথা বলে বলে সখ্যতা বৃদ্ধির চেষ্টা করছি। এটা কি দিয়ে রান্না করবেন? এত্রা কাকা রান্দেব। আচ্ছা আচ্ছা, মানে এর সাথে কোনো তরকারি দিবেন? কি তরকারি? ও শুধু শামুক। আচ্ছা আচ্ছা। কান তরকারি দিদি, এই কানে যে অলংকার, এটা কি বিয়ের পরে পরেন নাকি? সঞ্জয় দাদা একটু বুঝাই দেন তো, এই অলংকারটা কি বিয়ের আগে পরে না পরে? এই যে কানে যেটা, কানের দুল সব সময় পরে না মেয়েরা? আর শামুক কি দিয়ে রান্না হবে? খরক পাতা, নাপি, খরক পাতা, নাপি, রোজেলা পাতা। পাহাড়ে অনেকেই ঘুরতে এসে সঠিক গাইড না পেলে তাদের পুরোপুরি ট্যুর নষ্ট হয়ে যায়। সঞ্জয় দাদার পাশাপাশি এখন থেকে সুমন দাদার সাথেও ঘুরতে আসতে পারেন। আমরা এমন একটি পাড়ায় এসেছি, এই পাড়ায় কিন্তু সৌরবিদ্যুৎও নেই, কোনো আলো নেই। এখানে এই যে চেরাকের যে আলো রয়েছে, প্রদীপের যে আলো, সেই আলো দিয়ে তারা আলোকিত হন। কিন্তু আমাদের পথ চলার জন্য যে লাইটটি ছিল, এই লাইটটি যে উপরে দেখুন আমরা ঝুলিয়ে দিয়েছি। কিন্তু এইখানে যারা বসবাস করেন তাদের এই প্রদীপের বাতিতেই আলোকিত হতে হয়। এর পাশাপাশি যদি আরও বলি যে ওনাদের খাবারের প্লেটও কিন্তু খুব বেশি নয়, যার জন্য সঞ্জয় দাদা আজ বাধ্য হয়েছেন এই যে কলার পাতা কেটে আনতে। কলার পাতা কেটে এনে আমাদেরকে খাবার দিচ্ছেন। এত সময় এই চেরাকটি আমাদেরকে আলো দিয়েছিল, একটু আগে খাবারের জন্য আমাদের লাইটটি আমরা বের করেছি, আবার সেই চেরাকটি বন্ধ করে দেব। কিন্তু আপনাদেরকে অবস্থা বোঝাচ্ছি যে দেখুন, আমরা যে শহরে আলোর নিচে বসবাস করি, আলো ঝলমল আলোকোজ্জ্বল শহর, কিন্তু আমাদের দেশের একটি শ্রেণীর মানুষ কতটা সভ্যতা থেকে কতটা দূরে। প্রদীপের শিখা যেমন বাতাসের সাথে একবার এদিকে একবার ওদিকে প্রদীপের শিখাকে দিক পাল্টাতে হচ্ছে, এই অঞ্চলের মানুষের কিন্তু ভাগ্যের যে রেখা সেটি কিন্তু ঠিক তেমনই। কখনো পাহাড়ি ফরকাবানে তাদের ফসল ভেসে যাচ্ছে, আবার এই দুর্গম জায়গায় বিদ্যুৎ না থাকার ফলে তাদের শিশুদের লেখাপড়ার সুযোগ নেই। এবং এখান থেকে যে কত দুর্গম, এখান থেকে যে কত দূরে গিয়ে লেখাপড়া করতে হয়, যার ফলে এখানকার শিশুদের লেখাপড়ারও সুযোগ নেই। রাতের খাবার চলে এসেছে, ডাল, এটা কি দাদা? আলু ভর্তা। আমরা খুব বেশি কিছু আনার সুযোগও পাইনি এবার, যেহেতু বেশ কিছুদিন থাকবো। আমাকে যে আলু ভর্তা দেয়া হলো, ডাল আর আলু ভর্তা, এটাই হচ্ছে আজকের সবচেয়ে বড় আয়োজন, সবচেয়ে বড় বাদশাহী খাবার। এই একটি মাত্র চেরাকেই কিন্তু তাদের পরিবার আলোকিত হয়। আমাদেরকে সেই চেরাকটি তারা ধরিয়ে দিয়েছিল। আমাদের যেহেতু আলোর ব্যবস্থা রয়েছে, তাই তাদের চেরাকটি আমরা তাদেরকে ফেরত দিয়ে দিলাম। আর এই যে আমরা শৈশবে কিন্তু এভাবেই খেতাম, মাঝে মধ্যে যখন কোনো বড় ধরনের কোনো দাওয়াতে যেতাম, সেই দাওয়াতে গিয়ে খেতাম। এর পাশাপাশি যখন এই যে চড়ুই ভাতি বলে, আমাদের অঞ্চলে বলে পিকনিক, ছোটোবেলায় বাচ্চারা পিকনিক করে, চড়ুই ভাতি করে, সেই চড়ুই ভাতির সময় কিন্তু এইভাবে কলার পাতায় খেতাম। যাই হোক, আজকের রাতের খাবারের বিশেষ আয়োজন হচ্ছে, আমার কাছে যেটা বিশেষ সেটা হচ্ছে যে এই বিন্নি ধানের ভাত, এটা কিন্তু আলা চাল। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি পাচ্ছি না দাদা, সেটা যদি আমাকে দেন। কোন তো কি? মরিচ, পাহাড়ি মরিচটার যে ঘ্রাণ সেটি আমাকে মুগ্ধ করে। পাহাড়ি মরিচের ঘ্রাণে আমি ছুটে এসেছি এবারও। এই যে এখানে দেখুন, এই যে পাহাড়ি মরিচ আমার দাদা অনেকগুলো এনে দিয়েছে। আমি এগুলো দিয়ে আলু ভর্তা আর ডাল দিয়ে খাবো।
ভাই এই অসাধারণ একটা পরিবেশের মধ্যে বসে আমরা সুমনদার রান্না করা ডাল খাচ্ছি আর মনি দাদা আর সঞ্জয় দাদার আলু ভর্তা খাচ্ছি। মানে এত হাঁটাহাঁটি করার পর, সারা দিনের পরিশ্রম করার পর এটা একেবারে অমৃতর মতো লাগছে। অসাধারণ একটা খাওয়া দাওয়া হচ্ছে মনে হচ্ছে। আমার ভাগ্নে তামিমের প্লেটের পাশে দেখুন কতগুলো মরিচ। মামা, মরিচ কি খাইতে পারবো এতগুলো? আরো লাগবে। খাও কি? মরিচের গান কেমন? খুব ভালো গ্রাম, আগে কখনো এরকম মরিচ খাইনি, তাই না? খাচ্ছি। বুঝতে পারছি। এটা আমাদের অঞ্চলে এরকম মরিচ আছে না মামা, যে দুধ মরিচ বলে? হ্যাঁ হ্যাঁ, দুধ মরিচ। আর ভাতের মধ্যে কোনো ঘ্রাণ পাচ্ছ আলাদা? হ্যাঁ, আলাদা গ্রান আছে, জুমের চাল। তাই না? সারাদিনের ক্লান্তি শেষে একটা দীর্ঘ ঘুমের পর সকাল হলো। পাহাড় মানেই নেটওয়ার্কের বাইরের এক দুনিয়া, যেখানে অনিচ্ছা সত্ত্বেও সকাল সকালেই ঘুমিয়ে পড়তে হয় এবং সকাল সকালেই উঠে পড়তে হয়। পাহাড়ের মানুষের যে কখন দিনরাত হয় এখানে এসে বুঝতেই পারবেন না। গভীর রাতেও তারা জুম থেকে কাজ করে ফেরেন, আবার অনেকেই অন্ধকার থাকতেই জুম ও বাগান থেকে সবজি কেটে বাড়িতে ফেরেন। গতকাল সন্ধ্যা নেমেছে এই দাদার বাচ্চাছা দেখতে দেখতে ভোরে উঠেও তিনি আবারও কাজে লেগে পড়েছেন। কয়েকদিন পরেই জুমে নানা ধরনের কাজে অনেক বাঁশের ঝুড়ির দরকার হবে। কখন জাল ফেলেছিলেন? কত রাত বিকালে, কালকে। কালকে বিকালে। তো মাছ তো এখনো জ্যান্ত আছে একেবারে। এখন মাছ তো মরেনি, হুম। বাজে থাকে আর কি, বেশি থাকছে। কোনটা কি কি মাছ বলেন তো একটু, যেটা যেটা নাম জানেন। এত নাম তো আমি চিনি না, এখন প্রতি মাছ নামটা একটা চিনছি, আর বাকিগুলো আমি নামটা বলতে পারি না। এখানকার নারী পুরুষ সবাই জুমের কাজে যান। যাদের বাচ্চা একদম ছোট তারা বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকলেও সব ধরনের কাজই করতে হয়। কাঠ ফিরিয়ে ছোট ছোট টুকরো করা থেকে শুরু করে অনেক ভারী কাজ ওনারা করেন। কোন জায়গা থেকে আনছেন? হ্যাঁ, জঙ্গল। এখানে একটি বিষয় দেখে একদম অবাক হলাম আমি। আমাদের অঞ্চলে সাধারণত কাঁঠাল ধরে হচ্ছে কাঁঠালের গাছ ধরে, কিন্তু এইখানে এসে মগ ডাল রয়েছে, সেই মগ ডালেও কাঁঠাল ধরেছে। প্রতিটি ডালেরই একদম যে মগ ডাল, সেই মগ ডাল পর্যন্ত কাঁঠাল ধরেছে। এখানে দেখুন কি পরিমাণ কাঁঠাল ধরেছে মগ ডালে। এই গাছে কাঁঠালে কাঁঠালে একদম ভরে গেছে, প্রতিটি ডালের একদম আগা পর্যন্ত কাঁঠাল ধরেছে। এবিয়া দেখছিলে বানাইতে ইয়া মানে ওই ইয়া গলায়, টিনের ইয়া গলায়। ও, এগুলো কত দিনের পুরনো? অনেক দিনের পুরানো। আর আপনাদের যে কানে যেটা আছে, কানে এতালে বাচ্চার কিনিতে বাচ্চার জিনিসে এগুলা দিয়েই বানানো সব? রূপা অনেক সুন্দর। আর আপনাদের কান ফুটা করছেন কিভাবে? এত বড় ফুটা হয়ে গেছে, এত বড় কানে ফুটো? যে ফুল দিতে, ফুল দিতে সুন্দর সুন্দর করে দিতে। আজকে কি রান্না করছেন? রান্না না করে, রান্না না করে তাহলে খাবেন কি? মাছ খাইয়ে এখন। এখন খাও না? তাহলে খাও কখন? দুপুরে? দুপুরে কি খাওয়া? কিয়া মোরা শাক কিছু। হাত কিছু? হাত কিছু কি? মোরা কি দিয়ে বানাই? কি দিয়ে বানাই? শামুক? শামুক নাই তো। কাঁঠাল? এটা মোরা? ও, এটা কোথেকে এটা ইয়া করছেন? রে কোথায় কোথায় পাওয়া যায় এটা? কোথায় মানে কুরু কুরু? এটা কুরু কুরু কোথায় পাওয়া যায়? মোরা মোরা? ও,
পাহাড়ে যে তারা কত রকমের পাতাকে শাক হিসেবে খান, অথচ আমরা যেটাকেই ধরি সেটাই বিষাক্ত। আমি প্রথমে ভেবেছিলাম শাকের পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রান্না করবেন, পরে দেখছি গাছ শুদ্ধ পাতাকে এক জায়গায় জড়ো করে নিচ্ছেন। তাদের খাবার ও রান্না নিয়ে যেমন আমার কৌতূহল রয়েছে, তেমনি ছোট ভাই নিশানেরও রয়েছে। পাহাড়িদের রান্নার প্রক্রিয়াও খুবই সাধারণ। ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ মরিচ দিয়ে বসিয়ে দিতে পারলেই হয়। ওনারা ভোজ্য তেলও নামমাত্র ব্যবহার করেন। ভারতীয় উপমহাদেশে যখন মশলা আসেনি, তখন এই অঞ্চলের মানুষ এভাবে রান্না করে খেতেন। বাড়িগুলোর নিচে এভাবে কাঠ কেটে সাজিয়ে রাখেন। যেহেতু এখন জুমে কাজ চলছে, প্রায় প্রতিটি বাড়ির নারী পুরুষ সবাই কাজে যাচ্ছেন, এজন্য এই সময় কিন্তু এই কাঠগুলো তারা ব্যবহার করেন। এর বাইরে যেমন আমরা এই বাড়িতে ছিলাম, এই বাড়ি নারী কাজে যাননি, তিনি এই যে কাঠ কাটছিলেন। এমন একটি দুর্গম পাড়ায়ও ব্রাক তাদের যে সেবা রয়েছে সেই সেবা দেন। এখানে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া মশা এবং যে মশাগুলো রয়েছে এই মশা তাদেরকে আক্রান্ত করে, তারা নানা ধরনের রোগে আক্রান্ত হন। এই যে যে ঘরটি রয়েছে, প্রতিটি ঘরেই একটি করে মশারি এবং স্বাস্থ্যসেবা দিয়ে যান। আমরা এই দিদির সাথে কথা বলবো যে তার ঘরে কি মশারি পেয়েছেন কিনা ইত্যাদি বিষয় জানার জন্য। এই মশারি না, এটা কে দিয়েছে? মেন লক দাদা। আচ্ছা, ব্রাক থেকে। ব্রাক থেকে পাইছে। আর আপনাদের অসুখ হলে ওষুধ দেয়? মশা কামড়ে অসুখ হলে ওষুধ দেয় না? বুঝতে পারছি। আর এটা কি দিদি? এটা বান্না দিছি। এটা দেখি কাপড় বুনেন? এই যে এইটা না? এরকম নয়, এরকম নয়? এরকম মিয়া নয়, এরকম মিয়া পছি বইতে। আচ্ছা, আছে, বানানো আছে। দেখান তো কেমন, সেটা দেখানো যাবে? এটা দিয়ে যা বানাইছেন, এটা হচ্ছে হাতের অনেকটা এক ধরনের তাঁত। ও দারুণ তো দিদি, আপনি বুনেন? অদ্ভুত, দারুণ সুন্দর। এই কোমরের সাথে বেঁধে নিচ্ছেন। বুনবেন? এটা হাত তাঁত বলা যায়, হাতের তাঁত। যে তাঁত আর কি আমরা শহরে দেখি যে অনেক ধরনের যন্ত্র দিয়ে, মেশিন দিয়ে করা হয়, কিন্তু এটা হচ্ছে হাতে বোনা তাঁত। প্রত্যেকটা সুতা একবার এই পাশ একবার ওই পাশ করে করে টান দিয়ে দিয়ে তৈরি করছেন। এটা দিয়ে যে এখানে হচ্ছে লক করে দিচ্ছে, কিন্তু যে মজবুতটা হচ্ছে, যে নকশাটা বুননটা হচ্ছে, এটা কিন্তু দারুণ। এই দিদি আমাদেরকে দেখিয়ে এখন বন্ধ করে দিলেন। দারুণ একটা জিনিসের সাক্ষী হলাম আজকে। এর আগে আমি গোল চাকাই করে সুতা বাঁধা দেখেছি, কিন্তু এইভাবে বুনন দেখিনি। ওই যে ওইখানে আরেকটা না, এটা এটা দিয়ে কি বানান? ওই যে ওইখানে আরেকটা না, এটা এটা দিয়ে কি বানান? এটা ফুল নদী মানে? এটাকে যেটা পরে আছেন এটা? হ্যাঁ, ফুল নাই, ভেতরে আর কোনো বাতাস ঢোকার বা মানে কোনো ই নাই, ত্রুটি নাই, তাই না নিশান? এমন ভাবে শক্ত করে বুনতেছে। এই যে কোমর থেকে খুলে নিলেন, আবার এটাকে গুছিয়ে রাখবেন। এখানকার জমিগুলোতে খাদ্যপণ্যের পাশাপাশি তুলাও চাষ করা হয়। সেই তুলা দিয়েই তারা জামা কাপড় ও বিছানার উপকরণ তৈরি করেন। শীতের সময় মোটা কাপড় দিয়ে নিজেদেরকে আবৃত করে রাখেন। মোবাইল ফোনে ক্যামেরা যুক্ত হওয়ার আগে প্রায় প্রতিটি বাড়িতেই এভাবে ছবি তুলে লেমিনেটিং করে দেয়ালে, কাঠের ফ্রেমে অথবা অ্যালবাম করে মানুষ রেখে দিত। এই পাড়ার মানুষেরা আমাদের তুলনায় এখনো 30-40 বছর প্রযুক্তিগত দিক দিয়ে পেছনে আছেন। তবে আগানো পেছানোর এই ব্যাপারে আমি নিজে একমত নই।
আমরা যারা এগিয়ে গিয়ে আবার তাদের মতোই অর্গানিক খাবারে ফিরে যাওয়ার জন্য আফসোস করি, সেখানে আগানো পিছানো একটা নিছক তুলনা মাত্র। আচ্ছা, আবার হাত ধরি। দিদি এইগুলোকে কি বলে আপনাদের? দেখছি বান্নায় বসু এই বাড়ি বানান না কিনে আনেন? না নিচে বান্নায় নিজে বানান। আর কানের দুলটা? এটা রূপা রূপা কিনে আনেন? কিনা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি। দিদি আমাদেরকে আবার মরিচ দিয়ে দিচ্ছেন যাওয়ার সময় আমাদের রান্না বান্না করার জন্য। এটা কি আপনার জমির দিদি? এতগুলো অল্প কটা নেন নাকি দাদা? লাগবে না, উপহার দিয়েছে। দিদি আমাদের উপর খুশি হয়ে অনেকগুলো মরিচও দিয়েছেন। পাহাড়ি পাড়াগুলোতে ঘুরতে আসলে সামান্য অর্থ উপহার দিলে তারা খুশিতে মন উজাড় করে দেন। আজ সকালেও আমাদের খাবার ডাল আর আলু ভর্তা। বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী পর্বে দেখা হবে মেঘের উপরে বসা সেই বাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।